আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা, উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। জামিনে মুক্তির পর আবারও বেপরোয়া, চাপাতি সামুরাই দিয়ে ছিনতাই করে এলাকায় আতঙ্ক তৈরি। মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ্যাং লিডার আকাশ ফের পুলিশের জালে। রেকর্ড তাপমাত্রা, খরা ও অতিবৃষ্টি, চরম আবহাওয়ার পর এবার এল নিনো নিয়ে উদ্বেগ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও নতুন রোগের প্রাদুর্ভাব ও মহামারীর শঙ্কা। মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিতে জেরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণ, বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা তেহরানের। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্ত্ব বিক্রি করেই ফিফার টাকা পরিশোধ, খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই বাজেটের খবর। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। বিদেশে কর্মসংস্থান বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। চিত্রে শপথ করিতেছি যে দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা, যা গেল বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে 7.5%। এবারও আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। 2,43,000 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 48% আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 52% অর্থ। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। রেভিনিউ কালেকশনের যে গতি বা রেভিনিউ কালেকশনের যে পরিমাণ, সেই পরিমাণটা আমার মনে হয় যে প্রতি বছরই কিছু না কিছু বৃদ্ধি পায়। কিন্তু এটার অর্থ এই নয় যে 2 লাখ কোটির জায়গায় 6 লাখ কোটি হয়ে যাবে। এটা মনে হয় চিন্তা করাটা একটু বেশি কাল্পনিক হবে। ঋণ ও আমানতে 4 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করবে সরকার, যা আগে ছিল 3 লাখ টাকা। এছাড়া 2028 সাল পর্যন্ত মেট্রো রেলে ভ্যাট অব্যাহতি থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে সুখবর। নতুন পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নে থাকছে বরাদ্দ। এই সরকার যেহেতু একটা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এগুলোকে অগ্রাধিকার দেবেন বলেছেন। কোন জায়গায় আমি এই সীমিত সম্পদকে ব্যবহার করব। আবার এই যে আমাদের 12-13% জিডিপির সমপরিমাণ, তার মধ্যে তো 3-4% হলো আমাদের ঋণ। সুতরাং সেখানেও ঋণ যাতে আবার বেশি না বাড়ে। বিদেশে কর্মসংস্থান বাড়াতে বাংলা ও ইংরেজির পর তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ভাষা শিখতে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখছে সরকার। বেকারত্ব দূরীকরণে স্টার্টআপ তহবিলে থাকছে 400 কোটি টাকা বরাদ্দ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার ঠেলে সাজানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এ সময় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে আবর্জনা মুক্ত করতে কাজ চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। উচ্চ বেকারত্ব আর মূল্যস্ফীতির চাপে চিড়ে চ্যাপ্টা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এ অবস্থায় নানা প্রত্যাশা নিয়ে আসছে 2026-27 অর্থ বছরের বাজেট। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট অধিবেশনের তৃতীয় দিন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে সরকারের পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর
জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রহিয়াছে কিনা। আমির খসরু মাহমুদ চৌধুরী। জবাবে অর্থমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। এজন্য বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। বেকারত্ব দূর করতে স্টার্টআপ তহবিলেও বরাদ্দ রাখা হচ্ছে 400 কোটি টাকা। এছাড়া বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ মওকুফের আওতায় এসেছেন 13 লাখ কৃষকও। আগামী 26-27 অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। এ সময় পুঁজিবাজার সংস্কার প্রসঙ্গেও সরকারের ভাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এটাকে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। অধিবেশনে তথ্য প্রযুক্তি খাতকে গতিশীল করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জানান, 17 বছরের আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ফকির মাহবুব আনাম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বাজেট উৎপাদনমুখী আর্থিক প্রবাহ, ব্যাংক খাতের সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা অর্থনীতিতে গতি ফেরানোর চাবিকাঠি হতে পারে। একই সাথে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, কর যৌক্তিকীকরণ ও খেলাপিদের দৃশ্যমান শাস্তি ব্যাংক খাতে আস্থা ফেরাবে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা, যা মূল্যস্ফীতি সামাল দিতে বড় শক্তি হতে পারে বলে উঠে আসে প্রাক বাজেট আলোচনায়। স্থিতিশীলতা বনাম প্রবৃদ্ধি দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে আছে অর্থনীতি। মূল্যস্ফীতি, আমদানি ব্যবস্থাপনা, বিনিময় হারের স্থিতিশীলতার বিপরীতে দাঁড়িয়ে থাকা দুর্বল বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি ও রাজস্ব আহরণের গতি সমন্বয় আনা বড় চ্যালেঞ্জ হবে আসন্ন বাজেটে। প্রবৃদ্ধি শ্লথ, ফলে উৎপাদন বাড়াতে বিনিয়োগমুখী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। লেন্ডিং রেটটা বেশি হওয়ার কারণে কিন্তু আসলে কস্ট অফ ডুইং বিজনেস এটা হাই, এবং এটার কারণে কিন্তু আসলে যে কস্ট পুশ ইনফ্লেশন বলে আমরা যেটা বুঝে থাকি, যে তো সেটা কিন্তু বেশ স্থায়ী হয়ে যাচ্ছে। মঙ্গলবার উন্নয়ন সমন্বয়ের প্রাক বাজেট আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লাগাম টানা, সরকারের ঋণের চাপ কমানো, ব্যাংক ঝুঁকি কমিয়ে উৎপাদনমুখী খাতে ঋণ প্রবাহ অর্থনীতি পুনরুদ্ধারের চাবিকাঠি হতে পারে বলে মত বিশ্লেষকদের। আমানত পরিশোধের জন্য দেওয়ার কথা যদি আসে ফর এক্সাম্পল, তাহলে বাজেটের এটা কত শতাংশ, প্রায় দেখা যাচ্ছে কত 15-20% মতো, কিন্তু এটা কিন্তু জনগণ অ্যাফোর্ড করতে পারবে না। ব্যাংক সংস্কার ছাড়াও পুঁজিবাজার সমন্বয়, সবুজ ব্যাংকিং, মানব সম্পদ ও প্রণোদনার সঠিক ব্যবহার টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে মত আলোচকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাজেটের পরই বেশিরভাগ সময় বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক, ছাত্র থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ সবারই চোখ বাজেটে। তারা চান শুধু শান্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ুক, এমন দাবি তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। 3 চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তত্ত্ব বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি, ওই কালকা 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা, তাই 300 টাকা তো আমারও না, তো আমার ফ্যামিলি খাইব কি? আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও 2026-27 অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না, কারণ আমরা এখন যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি, তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষা খাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের, কোনো স্কিল শেখা হচ্ছে না।
সরকারের স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999-এ কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি। মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা 2026-27 অর্থবছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে অর্থবছর তৈরি করতে সংসদে প্রস্তাব করবে জামাত। অর্থবছরের শেষ 2 মাসে বড় অঙ্কের বরাদ্দ বাস্তবায়নের নামে গণলুটপাট করা হয় বলেও মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে মগবাজারে জামাত ইসলামীর ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে দলটির আমির আরও বলেন, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। পরে জামাতের বাজেট প্রস্তাবনা পেশ করেন দলের নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। ছায়া বাজেটে 8,39,505 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 1,73,579 কোটি টাকা। 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ঈমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক। তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকে লুটপাট করতে অযোগ্য ও বিতর্কিতদের বসানোর অভিযোগ করেছে বিরোধী দল জামাত। সংসদে দলটির বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বৈধ গ্রাহকদেরই ব্যাংকটির মালিকানা দেয়া হবে। পর্দার আড়ালে গ্রাহক সেজে বিশৃঙ্খলার চেষ্টা সহ্য করা হবে না। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। কিছু লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে। জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 500 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মার মতো তিস্তা ব্যারেজও নির্মাণ করবে সরকার।
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার। এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তিনি নির্বাচন করতে পারেন। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদুর রহমান আরও জানান, ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দেয়, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করবে সরকার। আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একের পর এক পুশিন চেষ্টায় বাড়ছে উদ্বেগ। 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। ভারত হইতে পুশিন বা অবৈধ অনুপ্রবেশ হতে পারে, কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে বেড়েছে ভারতীয় পুশিন চেষ্টা, যা রুখতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তৎপর বিজিবি। এর মধ্যে 26 জেলার বিভিন্ন সীমান্তে মোট 60,000 বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত 24 ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিন না করতে পারে বাংলাদেশে। বাংলাদেশের বিজিবি 24 ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে, পুশিং করতে দেখি, তাহলে বিজিবির সাথে আমরাও আছি। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিন যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। পুশিন তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে, তো সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। কূটনৈতিক চ্যানেলে কোনো লোক না পাঠালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে 4,800 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশিন করা হয়নি। ভারতের পুশিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। মঙ্গলবার জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় 8টি স্থানে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিটিভি ও সময় টেলিভিশন সহ বেশ কিছু প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ফিফার সঙ্গে প্রায় 47 কোটি টাকার চুক্তি হয়েছে। এজন্য খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। স্যাটেলাইট টেলিভিশন, টেলিকম কোম্পানি ও ওটিটি প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে ফিফার টাকা পরিশোধ করা হয়েছে।
বিগ নিউজটা জানা গেছে আগেই, অবশেষে এলো রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা। এবারের ফুটবল বিশ্বকাপের আসর বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হবে সময় টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা টি স্পোর্টস, সময় টিভি, গ্রামীণ ফোন, বাংলা লিংক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। কদিন আগেও ছিল অনিশ্চয়তা, দেশের ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল এবার আদৌ ফুটবল বিশ্বকাপ দেখা সম্ভব হবে কিনা। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিচ্ছে এমন খবরেও দূর হয়নি শঙ্কা। কেননা স্প্রিংবক এদেশে চুক্তির জন্য নাকি 200 কোটি টাকার মতো বড় অঙ্ক দাবি করেছিল, আর এত চড়া মূল্যে তা নিতে আগ্রহ দেখায়নি কেউই। শেষ পর্যন্ত ফিফার কাছে আত্মসমর্পণ করে সিঙ্গাপুরের কোম্পানি। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ সরকার, কনসোর্টিয়াম ও টেলিভিশন চ্যানেলগুলোর জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার। 2022 ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারে নাকি 100 কোটি টাকার মতো চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তৎকালীন কর্তা ব্যক্তিদের দুর্নীতির অভিযোগও বেশ আলোচিত। তবে এবার অর্থের পরিমাণ আগের চেয়ে অর্ধেকেরও কম। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। শেষ পর্যন্ত সম্প্রচার জটিলতা কেটে যাওয়ায় তাই স্বস্তি ফিরেছে ফুটবল ভক্তদের মাঝে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়সহ পুরো মামলার নথি এখন উচ্চ আদালতে। মঙ্গলবার বিকেলে 69 পৃষ্ঠার রায়ের কপি, 3 পৃষ্ঠার ডেথ রেফারেন্স সহ 72 পৃষ্ঠার নথি লাল কাপড়ে মুড়িয়ে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়েছে। গত রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামি সোহেল রানা ও স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দিতে বলা হয়। নথিটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদান প্রদান শাখায় গৃহীত হয়েছে। এখান থেকে এটি এই সংশ্লিষ্ট শাখায় যাবে। আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারবো। কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক হৃদয় বিদারক ও নৃশংস ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা। গভীর রাতে ঘরের জানালার গ্রিল কেটে ডাকাতির পর গৃহকর্ত্রী ও তার 10ম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। গভীর রাতে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার একটি ঘরে হানা দেয় ডাকাত দল। জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। পুলিশ জানায় সোমবার রাত 2:30টার দিকে 8 থেকে 10 সদস্যের একটি ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করে। এরপর গৃহবধূ ও তার স্কুল পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমার বোন এবং বোনের মেয়েকে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ পর্যন্ত করেছে। এরপরে স্বর্ণালংকার এবং টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। তো এবার এদিকে জুলুম, তোরা এদিকে নির্যাতন, তোরা কি অন্যায় মাইয়া ফুয়াদার, কি অন্যায়, কি অপরাধ। অনেক গরু চুরিতে ধরি, মোবাইল চুরিতে ধরি, কুড়ো চুরিতে ধরি, আশাতে ধরি, গাছে হাঁটতে ধরি, মানে যে সময় জিয়ান ফার সবসময় তারা হিন্দু আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে দিনব্যাপী অভিযানে জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়। জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তথ্যের ভিত্তিতে এবং শনাক্ত করে প্রায় 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ভিকটিমদের কাছে
বাকি যে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়। এই ঘটনায় আটক 6 জন হলেন রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, কাফায়েত হোসেন, মোহাম্মদ তানজিম, মেহেদি হাসান ও মোহাম্মদ তারেক। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার মোহাম্মদ আকাশ 12 মামলার আসামি 7 বার গ্রেফতার হয়েও 8 মাস আগে জামিনে বের হয়। চাপাতি সামুরাই দিয়ে কুপিয়ে ছিনতাই করে আবারও আতঙ্ক ছড়ায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায়। ধরন পাল্টে এবার ছিনতাই করে অন্য এলাকায় গিয়ে গা ঢাকা দেয় সে। তবে শেষ রক্ষা হয়নি। সাভারে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই ছিনতাইকারীকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ 2 গত 4 মে সকাল 8:30টার দিকে আয়েশা টেলিকমের কর্মী হৃদয় দোকান খুলতে আসেন। এর আগে চা খেতে গেলে অটোরিকশায় এসে দুজন তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাধা দিলে আঘাত করে চাপাতি দিয়ে। ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে রিকশার পেছন পেছন ছুটতে থাকেন হৃদয়। পরে থানায় অভিযোগ করেন দোকানে 2 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। চুরি টুরি দেখাইয়া মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। রিস্কও আটকাইতে চাইছিল, পরে আর আটকাইতে পারে না। পাশের নবীনগর হাউজিংয়ে 17 মে বিকেলে একটি কুরিয়ারের গাড়ি আটকে দেয় ছিনতাইকারীরা। এ সময় কুরিয়ার কর্মীর সঙ্গে থাকা 25,000 টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পুরো দৃশ্য ধরা পড়ে গাড়ির ক্যামেরায়। টাকা নিছে, গাড়ি থেকে সেট নিয়ে গেছে। চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল হাক্কারপার ব্রিজ। সহজে বসিলায় যাওয়ার জন্য এ বাঁশের ব্রিজ ব্যবহার করতে গিয়ে সবাই প্রায় পড়েন বিপদে। ছিনতাইয়ের আরেক হটস্পট তুরাগ নদীর ওয়াকওয়ে। চাবারি লয়ে ছুরি লয়ে আয়া মনে করেন যে চেক মেক যে টাকা পয়সা যা থাকে লয়ে যায়। এই শর্টকাট হওয়ার কারণে মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। তো এই যাতায়াতের কারণে যদি মানুষের ভোগান্তিতে শিকার হয়, এটা নিশ্চয়ই ভালো কিছু নয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং, চন্দ্রিমা মডেল টাউন, হাক্কারপার ব্রিজ, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর এই ওয়াকওয়ে সহ বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই অতিষ্ঠ এসব এলাকার মানুষ। মাঝে মাঝে ছিনতাইকারী গ্রেফতার হলেও বেশিরভাগই থাকছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর ধারণা বড় কোনো গ্যাং এসব ঘটনার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি সেই গ্যাংকে খুঁজে বের করতে পারবে, নাকি চলতেই থাকবে এরকম বেপরোয়া ছিনতাই? গত মাসে একাধিক ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ শুরু করে বসিলা পুলিশ ক্যাম্প। ফুটেজ দেখে পুলিশ জানতে পারে এসব দুর্ধর্ষ ছিনতাইয়ে হাত রয়েছে আকাশ গ্রুপের। আকাশ ছাড়াও শনাক্ত করা হয় মাওরা সোহেল, কোবরা, ইউনুস, রবিন, উদয়, আরাফাত সহ বেশ কয়েকজনকে। শুরু হয় অভিযান। অভিযানের মুখে এলাকা ছাড়ে আকাশ। পরে খবর আসে আকাশ দলবল সহ আত্মগোপনে আশুলিয়ায়। পরে অভিযান হয় সেখানে। গ্রেফতার করা হয় আকাশ ও তার সহযোগী রবিন ও আরাফাতকে। পুলিশ জানায় আকাশের নামে ডাকাতি, ছিনতাই, মাদক সহ 12টি মামলা আছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে সে। হুট করে এই এলাকায় আসে একটা ঘটনা ঘটে আবার বিভিন্ন এলাকায় চলে যায়। আমরা আমাদের যে কলা কৌশল, আমাদের যে তথ্য প্রযুক্তি, আমাদের যে ম্যানুয়াল সোর্সিং আছে, আমরা এটার মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আকাশের বাকি সহযোগীদের ধরতে অভিযানে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় চালককে হত্যার পর ট্রাক ছিনতাইয়ের আলোচিত ঘটনার মূল পরিকল্পনাকারী ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে আলাদা অভিযানে ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে সংস্থাটি। 20 মে মাগুরার হাইওয়েতে ট্রাক চালক আব্দুর রহমানকে হত্যার পর লুট করা হয় গাড়িতে থাকা 60 ব্যারেল ভোজ্য তেল। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াহিদুল ইসলামকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটি জানায় অভিযুক্ত ওয়াহিদুল নিজেও ট্রাক ড্রাইভার। ঘটনার দিন বিপদে পড়েছে এ কথা বলে সহযোগিতা চেয়ে ট্রাকে ওঠে। পদ্মা সেতু পার হওয়ার পর ফরিদপুরের ভাঙা এলাকা থেকে তার সহযোগী হিটলার সহ আরও একজনকে তুলে নেয় সে। তারা ভোজ্য তেল লুটের চেষ্টা করলে বাধা দেয় চালককে শ্বাসরোধ করে গলা কেটে হত্যার পর গাড়িতেই লাশ ফেলে যায় তারা। মাগুরা সদরে নিয়ে তারা একটা দোকানে এই সবগুলো ব্যারেল আনলোড করেছে। আনলোড করার পরে সেখান থেকে ঝিনাইদহ এলাকার কালীগঞ্জ থানায় খালি গাড়ি এবং আমাদের যে ভিকটিম সহ এই গাড়িটাকে ফেলে রেখে চলে গেছে। এছাড়া আলাদা অভিযানে ইউরোপে পাঠানোর নামে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এজেন্সির মালিক সাদি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামির কাছ থেকে শোনা তথ্য মোতাবেক সোফার তারা 65 জনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। পার হেড অ্যাজ আই হ্যাভ সেড 14 থেকে 15 লক্ষ টাকা কিন্তু তারা নেয় বিফোর হ্যান্ড। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভুয়া ভিসা, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সহ প্রতারণার নানা আলামত।
স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি অবৈধ থ্রি হুইলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে 30 থেকে 35 জন চালক পুলিশের ওপর হামলা চালায়, গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীতে প্রতি বছর দীর্ঘ হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। গত 1 বছরে জেলা ও মহানগরে 169টি দুর্ঘটনায় প্রাণ হারান 160 জন, আহত শতাধিক। পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গত 5 মে রাজশাহী নাটোর মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হন এক দোকানি। ক্ষুব্ধ হয়ে 2টি ট্রাকে আগুন দেয় স্থানীয়রা। এর আগে 1 জানুয়ারি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই সড়কের ঝলমলিয়া বাজারে হঠাৎ ঢুকে পড়লে প্রাণ হারান 4 জন। 26 জানুয়ারি পোল্লাপুকুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত হন 3 জন। পুলিশের তথ্য বলছে, গেল 1 বছরে জেলায় 135টি এবং মহানগরে 34টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হন 160 জন। মামলা হয়েছে 169টি। দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনা, আর 40টি ঘটেছে ট্রাকের কারণে। ডাম্প ট্রাকগুলো বেপরোয়া চলে, যার কারণে তাদেরকে আমরা কঠোরভাবে এর জন্য প্রত্যেকটা গাড়ি আমরা ভালো মতন চেক করে মামলা দিই এবং তাদের নিয়ে বিভিন্ন মিটিংও করেছি। তো দুর্ঘটনা আসলে সব গাড়িতেই হয়, কিন্তু ইদানিং ডাম্প ট্রাকের প্রতি মানুষের একটু ক্ষোভ কয়েকটা দুর্ঘটনার কারণে। অধিক গতি, ট্রাফিক আইন না মানার প্রবণতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কে ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল দুর্ঘটনার কারণ বলছেন সংশ্লিষ্টরা। ডাম্প ট্রাকে যখন ওভারলোড নেয় তখন কন্ট্রোল করতে খুব সমস্যা হয় ড্রাইভারদের, যার কারণে আপনার দুর্ঘটনা ঘটে থাকে। তারা ডাম্প ট্রাকের উপর কোনো প্রোটেকশন না দিয়ে নিয়ে আসে, তখন ওই ধুলাবালি পড়ে। আমি এইভাবে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি এবং দেখছি। অন্য অন্য গাড়ির চান এই ডাম্প ট্রাকটাই হলো মেন। এই ট্রাকটা মানে চলা খুব গতি খারাপ। কোনো দুর্ঘটনা ঘটলেই যে গাড়িগুলো পুড়াই দিবে, এটা আমরা মানব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়িগুলো যে রোডে চলছে, শুধুমাত্র কি ড্রাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাস অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, বেপরোয়া মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে। এগুলো সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক। সড়ক দুর্ঘটনা কমাতে চেকপোস্ট বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ, মামলার সঠিক তদন্ত, সচেতনতামূলক নানা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিকে যে পুলিশরা থাকেন তাদেরকে বারবার করে বলা হচ্ছে এবং তারা বিষয়ে অ্যাওয়ার আছেন যাতে এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেটা, এটা অবশ্যই আমাদের কাছে কোনোভাবে কাঙ্ক্ষিত না, এই ধরনের মৃত্যুগুলো যাতে না হয়। রাজশাহীতে জাতীয় মহাসড়ক 87 কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক 44 এবং জেলা সড়ক 288 কিলোমিটার। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বোট ভাড়া করে 4 জন শিক্ষার্থী শহরের পাশে বন্দুক ভাঙা বালুচরে যান। এরপর তারা হ্রদে নামেন। পরে চিৎকার শুনে স্থানীয়রা বোট থেকে বের হয়ে 3 জনকে উদ্ধার করতে পারলেও একজন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে ইন্তিশার হাসনাত জিমেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। জিমেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। নগরের ডিওএইচএস এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ভোরের সময় আরো থাকছে। কাল মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। উপকূল জুড়ে কর্মচাঞ্চল্য। দীর্ঘদিন পর আবারও সমুদ্রে নামতে প্রস্তুত জেলেরা, পর্যাপ্ত মাছ পাওয়ার আশা। রেকর্ড ভাঙা তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা আর অস্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যেই বাড়ছে এল নিনো নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত এই প্রাকৃতিক ঘটনা শুধু আবহাওয়াকেই নয়, প্রভাব ফেলতে পারে জনস্বাস্থ্যের ওপরও। বাড়তে পারে তাপজনিত, মশাবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকি। এমনকি ভবিষ্যতে নতুন ধরনের রোগের প্রাদুর্ভাব সহ মহামারীর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন।
এল নিনো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দেয় চরম আবহাওয়ার ঘটনা, আর এর সরাসরি প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যেও। বৈশ্বিক গবেষণা বলছে এল নিনোর কারণে তাপদাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে। এতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বাড়বে। চরম তাপমাত্রায় অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে। এল নিনোর প্রভাবে স্বল্প সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে দিতে পারে। এছাড়া বন্যা ও দূষিত পানির সংস্পর্শ বাড়লে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে স্বাস্থ্য খাতের ওপর বাড়তে পারে অতিরিক্ত চাপ। হিটের সাথে যে হেলথের যে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, ব্যাকটেরিয়াল ডিজিজ বাড়ছে, ডেঙ্গু, চিকনগুনিয়া সেটা কমন ডিজিজে পরিণত হচ্ছে। আমরা মনে করতাম হাম একটা নির্দিষ্ট এইজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন দেখছি জানি এইজের বাইরেও আক্রান্ত হচ্ছে। তার মানে আমাদের নতুনভাবে গবেষণা করা দরকার যে এইটার সাথে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা। শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না, স্বাস্থ্য বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজার্সগুলো নিতে পারবো। তবে উদ্বেগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে রোগ জীবাণুর বিস্তারের ধরনও বদলে যেতে পারে। দেখা দিতে পারে নতুন রোগ, আবার পুরনো রোগও ফিরে আসতে পারে নতুন রূপে। নিউমোনিয়া, ভাইরাল রোগ বাড়তে পারে, অথবা যে ভাইরাস আমরা যেমন করোনা আগে ছিল না আমরা দেখতে পেলাম, এরকম কিছু ভাইরাসের আক্রমণ তৈরি হয়। আবার অন্যদিকে আমাদের চিরচেনা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটাও কিন্তু মারাত্মক হয়ে আসতে পারে। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা। করোনা মহামারী দেখিয়েছে একটি নতুন রোগ কত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে পরিবেশগত ভারসাম্যহীনতা ও চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে নতুন মহামারীর ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। রোটা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দিতে পারে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে, অথবা নিউমোনিয়ার ক্ষেত্রে, অথবা এমন কোনো অজানা ভাইরাসও নতুন করে সংক্রমণ করতে পারে। তাই এল নিনোর প্রভাব মোকাবেলায় তাপ প্রবাহকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি, আগাম সতর্কতা জারি এবং স্বাস্থ্য খাতের প্রস্তুতি জোরদারের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। নাব্য সংকট, পর্যাপ্ত জেটি না থাকা ও আধুনিক যন্ত্রপাতির অভাবসহ নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর। বন্দরে ফিরতে পারছে না পণ্যবাহী বড় জাহাজ, ফলে বাধ্য হয়ে ছোট লাইটারেজ জাহাজে করে পণ্য আনতে হচ্ছে এই বন্দর ব্যবহারকারীদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের বৃহৎ নদী বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, জ্বালানি তেল সহ নানা পণ্য নিয়ে জাহাজ নোঙ্গর করে এখানে। তবে বর্তমানে এখানে দেখা দিয়েছে চরম নাব্য সংকট। এতে এ বন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ। পণ্যবাহী জাহাজগুলো আটকে যাচ্ছে দৌলদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায়, ফলে বাধ্য হয়ে ছোট লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে এ বন্দরে। এতে অতিরিক্ত ভাড়া ব্যয় গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কমপক্ষে 2 থেকে 3 জায়গায় নোঙ্গর দিতে হয়। পানির সংকট, গভীরতা কম। এক মাসেও একটা জাহাজ আসে না, বছরে তো 12টা বছরে 8টা জাহাজ আসে না। এইভাবে চলে কি করিয়া? এইভাবে যদি এই ঘাট চলে, এই এলাকায় যতগুলো মানুষ শ্রমিক আছে, আমরা তো সবাই বেকার হয়ে যাব। অন্য যে আধুনিক বন্দরগুলোতে যে সুবিধাগুলো আছে এখানে যদি হয়, তাহলে আমি মনে করি বাঘাবাড়ী নৌবন্দর তার পুরনো ঐতিহ্য ফেরত পাবে। তবে বাঘাবাড়ী নৌবন্দরকে উন্নতকরণ সহ আধুনিকায়নের পরিকল্পনার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। এখানে আধুনিকায়নের যেসব ফ্যাসিলিটিস করা দরকার, তারা এই সামগ্রিক ইস্যুর জন্য নাব্যতা সহ তারা ইনশিওর করেছে যে খুব শীঘ্রই এই IWM এর প্রজেক্টটি আসার আলো দেখবে। সার্বিকভাবে এই বন্দরকে মান উন্নীত করে শুধুমাত্র জ্বালানি তেল নয়, অন্যান্য কাজেও এই বন্দর যেন উত্তরবঙ্গের একটা প্রধান হাব হয়ে উঠতে পারে, এটাই আমাদের পরিকল্পনা। উত্তরবঙ্গের 16 জেলার জ্বালানি তেল, সার, কয়লা, সিমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ ভেড়ে এ বন্দরে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজশাহীতে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এতে পরিকল্পিত নগরায়নের পথে তৈরি হচ্ছে এক ধরনের বাধা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন ভবন মালিকদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। একসময় জীবন বীমা কর্পোরেশন ছিল রাজশাহীর একমাত্র 10তলা বহুতল ভবন।
মাত্র 2 দশকের ব্যবধানে সেই চিত্রও বদলে গেছে। এখন পরিণত হয়েছে বহুতল ভবনের নগরীতে। মহানগরীর উপশহর নিউ মার্কেট মোড়ের 9 তলা এই ভবনটি ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়েই নির্মাণ করা হয়, আর অনুমোদন না নেয়ায় মামলা করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যদিকে সাহেববাজারের 12 তলা এসএস টাওয়ার নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা না করায় মামলা করে আরডিএ। সংস্থাটি জানায় জেলায় বহুতল ভবনের সংখ্যা 1245টি। এর মধ্যে 848টি ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা না ছেড়েই, আর অনুমোদন না নিয়ে 14টি বহুতল ভবন নির্মাণ করায় মালিকের বিরুদ্ধে মামলা চলমান। প্রয়োজনীয় নথি ছাড়া ভবন নির্মাণের অভিযোগ ওঠা মালিকদের অনেকেই দেখাতে পারেননি সংশ্লিষ্ট সংস্থার নথি। অনেকেই আবার রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে। আমরা বেকায়দে আছে, শুধু আমরা না, এই যে ফ্ল্যাটের যে মালিকগুলো যারা কিনছে তাদেরও তো বেকায়দে, সবাই মিলে বেকায়দে পড়ে গেছে। মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি আইন আছে? যাওয়ার রাস্তা সে মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারে? ওনাদের সঠিকভাবে তদন্ত করে মাটি পরীক্ষা করে যত তলা দেওয়া দরকার তত তলায় দেওয়া উচিত। এলোপাথারি কাজ হচ্ছে, ভূমিকম্প অগ্নিসংযোগ হলে গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না। সরকার চাপলে তাদের বাধ্য হবে, আমরা সাধারণ মানুষ বললে তা হবে না। ফায়ার সার্ভিস বলছে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট মিলিয়ে 721টি ভবন রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ আছে 588টি, আমাদের একটা তালিকা আছে। আর অতি ঝুঁকিপূর্ণ মানে আগুন লাগলে এটাকে ফেরানোই যাবে না কোনোভাবে, সেরকম ভবন আছে 133টি। এতে টোটাল 721টির মতো ভবন মার্কেট, স্কুল, কলেজ সহ মানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। অনুমোদনহীন ভবন পরিকল্পিত নগরায়নের পথে বাধা তৈরি করায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ। বহুতল ভবন না, এটা অনেক ক্ষেত্রে বহুতল ভবন বাইরেও সেগুলোতে কিন্তু এই নিয়মের বিচ্যুতি ঘটছে। সেক্ষেত্রে অবশ্যই আরডিএ-কে মেন রোল প্লে করতে হবে। গত 5 বছরে জেলায় 1.5 শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে ফেলা হয়েছে 140টি ভবনের বর্ধিতাংশ। নিয়ম না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আরডিএ। তাদেরকে আমরা ইমারত আইন অনুসারে নোটিশ দিচ্ছি, নোটিশের পরে শুনানি গ্রহণ করছি, শুনানি গ্রহণ করে সাইড রিপোর্ট নিয়ে অনুমোদিত হলে অনুমোদিত অংশের বাইরের অংশ ভেঙে দিতে বলছি, অনুমোদিত হলে পুরো ইমারত অপসারণের জন্য নোটিশ দিচ্ছি। তাদের বিরুদ্ধে পরবর্তী স্টেজে একাধিক নোটিশ দিয়ে তারা তা পরিপালন না করলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, মোবাইল কোর্ট প্ররোচনা করছি, করে অপসারণও করতেছি। গত 1 দশকে রাজশাহীতে 6,500-এরও বেশি ভবন মালিককে নকশা বহির্ভূত বা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে নোটিশ দিয়েছে আরডিএ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় সংকুচিত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে শহরবাসী। তাদের দাবি 4 লেন সড়ক নির্মাণ। যানজট কমাতে প্রকল্প নেয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ শহরের ব্রিজ মোড় সংকীর্ণ সড়কে অধিক সংখ্যক যানবাহন চলাচল, থমকে যায় যানবাহনের চাকা, তৈরি হয় তীব্র যানজট। শুধু ব্রিজ মোড় নয়, শহরের গোস্থাটি, চুরিপট্টি, বইপট্টি, মুক্তির মোড়, কেডির মোড় ও তাজের মোড় সহ অন্তত 10টি পয়েন্টে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহন। 38.36 কিলোমিটার পরিধির এই শহরের এই মুহূর্তে প্রধান সমস্যা সংকুচিত সড়ক আর অতিরিক্ত বাহন। আর এই সমস্যার সমাধানে নেওয়া হয়েছে 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 1850 কোটি টাকা। 2 যুগের বেশি সময় ধরে চলে আসা ভোগান্তির দ্রুত অবসান চায় এলাকাবাসী। রাস্তাটা অনেক ছোট, এই যে রাস্তাটা যদি মনে করেন একটু বড় হয়, সেক্ষেত্রে মনে করেন এখানে নওগাঁ জেলার মানুষ এতে সুবিধা পাবে। রাস্তার 2 পাশে ফুটপাতে দখল করার পরে এখন বর্তমানে হাটে যাওয়া মুশকিল। শহরটাকে আধুনিক শহর করে 4 লাইন করে রূপান্তরণ করে যেন অতি শীঘ্রই এটা করা যায়। আর এখানে দেখেন যে কমপক্ষে 4 লেন রাস্তা দরকার, এখানে কেন হচ্ছে না, জরুরি হওয়ার দরকার। নতুন গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, অচিরেই 4 লেনটা শুরু করে নওগাঁর সাধারণ জনগণের এই জনদুর্ভোগ থেকে রক্ষা করা। সারা জীবনে জাম, তারপর ঈদের মধ্যে থেকে আর জাম বেশি। আমি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে যানজটের জন্য অনেক সমস্যা হয়। কেউ হাসপাতালে যাবে, কেউ স্কুলে যাবে, কারো পরীক্ষা আছে, কারো জরুরি অফিস আছে, তারা যাবে কিভাবে? এইভাবে তো একটা নগর জীবন চলতে পারে না। সুতরাং 4 লেনটা জরুরি এবং আরও বিকল্প ব্রিজ জরুরি, ব্রিজ এবং রাস্তা। তাছাড়া নওগাঁ শহরটাকে শহর আর ওই অর্থে থাকবে না। কিন্তু শহরের 4 লেন সড়ক সম্প্রসারণ কাজ শুরুর আগে ছোট যমুনা নদীতে 2টি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সড়ক বিভাগ।
4 লেনের মেগা প্রকল্প পাশ হলেই আগামী বছরই কাজ শুরুর আশা স্থানীয় সংসদ সদস্যর। বেইলি ব্রিজের কথা, যেটা অস্থায়ী যানজট নিরসনের জন্য করার কথা, এটা নিয়ে ডিসি অফিসে একটা কমিটি করে দিছে গত এপ্রিল মাসের সমন্বয় সভায় এটা সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই হয়তো এটা নিয়ে একটা রিপোর্ট দেওয়া হবে যে আসলে কোন অ্যালাইনমেন্টটা জাস্টিফাইড বা কিভাবে করা যেতে পারে। এই কাজটি শুরুর আগে নওগাঁর মানুষ যেন বিড়ম্বনার শিকার না হয়, সে কারণে কিন্তু বিকল্প 2টি রাস্তা এবং 2টি ব্রিজ আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এই বছরে আমরা এই 2টা বেইলি ব্রিজ করে ফেলব, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারে। প্রস্তাবিত 4 লেন সড়কটি সান্তাহার মোড় থেকে শুরু হয়ে শহরের মাঝ দিয়ে 9.5 কিলোমিটার অতিক্রম করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হবে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় হাজার কোটি টাকার নদী রক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রশাসনের। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের ছবি নিয়ে রিপোর্ট। বর্ষার শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জে আগ্রাসী হয়ে ওঠে পদ্মা। ইতোমধ্যে ভাঙনও দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। এমন অবস্থাতেও থেমে নেই অবৈধভাবে বালুমাটি খেকোদের দৌরাত্ম্য। প্রকাশ্যেই নদী পার ঘেঁষে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু ও মাটি তোলা। দিনে কম হলেও রাতের আধারে বেড়ে যায় তৎপরতা। আমাদের জমি বাড়ি সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ট্রাক্টরের কারণে অনেক মনে করে যে বাঁধগুলা ভেঙে গেছে। নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা জমি। আর ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। অভিযোগ, প্রভাবশালীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হতে হয় হামলা ও মামলার শিকার। রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা এবং যাতায়াত করার অবস্থা খুবই খারাপ অবস্থা। 2-4বার পর্যন্ত বাড়ি ভেঙেছে এই এলাকাতে। নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কায় হাজার কোটি টাকার নদীরক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। ইজারা নেয়া বালু মহালের কয়েক কিলোমিটার দূরে গিয়েও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। যে কোনো বালু উত্তোলনই এটা বাঁধ বা পার্শ্ববর্তী যে গ্রাম বা মহল্লা থাকে তাদের জন্য নদী ভাঙনের সৃষ্টি হতে পারে। এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ওই স্পট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় দেখা যায় যে যারা মূলত এই কাজগুলো করছে তারা নিউজ পেয়ে যায়, আমাদের যাওয়ার পালিয়ে যায়। আবার অনেক সময় আমরা ধরতে সক্ষম হই। এ পর্যন্ত অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে, অনেক জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মোট 4টি বালুমহাল রয়েছে। এর বাইরে অবৈধভাবে বালু তোলা হয় আরও অন্তত 5টি স্থান থেকে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান। 11 জুন মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা। আর সেই অপেক্ষার প্রহর গুনতে গুনতেই উপকূল জুড়ে ফিরেছে কর্মচাঞ্চল্য। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের মেরামত, রং করা আর প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ। দীর্ঘ কর্মবিরতির পর আবারও গভীর সমুদ্রে পাড়ি দিতে প্রস্তুত জেলেরা। তাদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সুফলে মিলবে পর্যাপ্ত মাছ, কাটবে আর্থিক সংকট। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবের হোসেন, ক্যামেরায় ছিলেন তকি পেদা। সমুদ্র উপকূলে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রায় 2 মাস ঘাটে নোঙর করে রাখা ট্রলারগুলোতে চলছে মেরামত, রং করা এবং ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষার কাজ। নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। কেউ জ্বালানি ও বরফ সংগ্রহ করছেন, কেউ আবার খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলছেন। অন্যদিকে মাছ ধরার জাল মেরামত কিংবা নতুন জাল তৈরির কাজে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। সময়মতো কাজ শেষ করতে অনেকেই অতিরিক্ত সময়ে কাজ করছেন।
জেলেরা বলছেন টানা 58 দিনের নিষেধাজ্ঞায় আয় বন্ধ থাকায় আর্থিক সংকটে ছিলেন তারা। তাই এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা তাদের। গদির থেকে কিছু টাকা টোকা নিয়ে জালপাড়া সাইডে টুইডে রেডি হইতেছি আর কি। আর ধরে ঋণ মিন মনে করেন মিলিয়ে দিলেই আমরা 6-7 লাখ টাকা ঋণে আমরা আছি। এখন এই সাগরে নামবো, সাগর দিয়ে কামাই করিয়া এইবার ঋণ পরিশোধ করতে হইবে। মৎস্য বিভাগ বলছে সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে মাছের উৎপাদনে দেখা যাচ্ছে। 58 দিন সমুদ্রে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় জেলেরা ঘাটে অবস্থান করেছে, তারা বেকার সময় কাটিয়েছে। তবে আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে, তাতে অভিযান পরবর্তী সময়ে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ অনিবন্ধিত জেলে। সরকারি নিষেধাজ্ঞার কারণে গত 15 এপ্রিল থেকে এভাবেই ঘাটে নোঙর করে আছে উপকূলের হাজারো জেলে ট্রলার। আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সমুদ্রে নামবেন উপকূলের জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সমাজকে সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে নিতে হলে সঠিক সংবাদ প্রচারে জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের এক আয়োজনে এসব কথা জানান তিনি। সমাজে বেড়ে যাওয়া বিভিন্ন অবক্ষয় রোধে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা যদি নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হন তবে সমাজ পরিবর্তনের পথ আরও সহজ হবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করার কথাও জানান প্রশাসক। সত্যিকার অর্থের সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সঠিক সংবাদ প্রচার করার উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে। অবক্ষয়কে রোধ করার একটা বিশাল দায়িত্ব পালন করতে পারে আজকে সাংবাদিকরা। তাই আজকে এই জাতিকে উদ্ধার করার জন্য এই সময়ে সঠিক কাজটা যারা করতে পারে তারা হলো সাংবাদিক। সাংবাদিকরা যেমনি সমালোচক, ঠিক সাংবাদিকরা আবার সমাজের দর্পণ, যেটা বলা যায়, তারা ভালো কাজও তারা করতে পারে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসককে পদত্যাগ করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, সরকারি লোগো ব্যবহার করে রাজধানীতে মেয়র পদে প্রচারণা চালাচ্ছেন 2 প্রশাসক। ঈদুল আজহায় কোরবানির হাটের ইজারা দেয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এনসিপির মুখপাত্র। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, শুধুমাত্র সিটি কর্পোরেশন না, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায়, তারা সেই চেয়ারে বসে ইলেকশন করতে পারবেন না, এটা আমাদের একটা দাবি। যদি তারা চেয়ারে বসে ইলেকশন করেন তাহলে আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু থাকেই না। সরকারি কোষাগারের টাকায়, সিটি কর্পোরেশনের টাকায় তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছেন, সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন সে ধরনের প্রচারণায়, এবং যাদের দায়িত্ব আসলে নগরীতে অতিরিক্ত পোস্টার এগুলো সরানো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরটা দূষিত করে ফেলেছেন। পুশিন আশঙ্কায় বেনাপোল সীমান্তে আবারও নতুন করে জনবল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের নাগরিকদের অনেককেই বাংলাদেশি আখ্যা দিয়ে কোনো নিয়ম নীতি না মেনে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠাতে বিএসএফ এর হোল্ডিং সেন্টারে জড়ো করা হচ্ছে নারী পুরুষদের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভারতের সাথে বাংলাদেশে 4487 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার অধিকাংশ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। বাকি অর্ধেক সীমান্ত রয়েছে মিজোরাম, আসাম, ত্রিপুরা সহ ভারতের যে 4টি অঙ্গরাজ্য রয়েছে সেই অঙ্গরাজ্যের সাথে।
গত মাসে ভারতের পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়, এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতের জনতা পার্টি অর্থাৎ বিজেপি ক্ষমতা আসে এবং ক্ষমতা আসার পরে ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দেন যে ভারতে অবস্থানরত যে বাংলাদেশি আসেন তাদেরকে ধরে একেবারে বাংলাদেশে পাঠানো হবে। আমরা দেখতে পেয়েছি এই ঘোষণার পরে কিন্তু সীমান্তে উত্তাপ ছড়িয়েছে এবং কোনো নিয়ম নীতি না মেনেই সীমান্তরক্ষী বিএসএফ কিন্তু ভারতে অবস্থানরত দীর্ঘদিন ধরে অবস্থানরত যে সমস্ত মানুষ আছেন এবং ভারতে জন্মগ্রহণ করেছেন এমন মানুষদেরকেও কিন্তু বাংলাদেশে আখ্যা দিয়ে তারা জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছেন। গত 31শে মে সীমান্তের বেনাপোল সীমান্তের যে তার কাটা আছে এই তার কাটা পাশে যে লাইট ছিল এই লাইট কিন্তু সীমান্তরক্ষী বিএসএফ তারা বন্ধ করে প্রায় 15 থেকে 20 জনের একটি দল কিন্তু বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। তবে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির তৎপরতার কারণে তারা কিন্তু 3 দিন চেষ্টা করেও কিন্তু এই যে বাংলাদেশি আখ্যা দিয়ে যাদেরকে ঢোকানোর চেষ্টা করছিল অর্থাৎ পুশিন করার চেষ্টা করছিল সেই পুশিন কিন্তু করতে পারেনি। তবে আবারও দেখতে পেয়েছি যে বিএসএফ ওই সমস্ত বাংলাদেশিদেরকে তার কাটার উপরে অর্থাৎ বিএসএফ এর যে হোল্ডিং সেন্টার আছে সেই হোল্ডিং সেন্টারে তাদেরকে রেখে দিয়েছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু আবারও ওই বেনাপোল সহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথে কিন্তু তারা বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু ভারতের সাথে যে 26টি জেলার সংযোগ রয়েছে এই 26টি জেলায় সন্দেহভাজন এলাকায় কিন্তু প্রায় 60,000 বিজিবি মোতায়েন করেছেন যাতে কোনোভাবে অবৈধভাবে পুশিন না হতে পারে। 49 বিজিবির অধিনায়ক আমাকে জানিয়েছেন যে বিজিবি সদস্যদেরকে জনবল বাড়িয়েছেন এবং সাদা পোশাকে তাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে, কোনোভাবে বেনাপোল সীমান্ত পথে অবৈধ পুশিনের শঙ্কা নাই। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে সীমান্তে নতুন করে আবার যে বিএসএফ ভারতীয় বাংলাদেশিদেরকে পুশিন করার চেষ্টা করছে এবং তার প্রতিবাদে বিজিবির যে জনবল বাড়িয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল সীমান্তে। সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং। বিজেপি জানায় সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে দিন রাত নজরদারি জোরদার করেছে তারা। এ সময় স্থানীয় জনগণকে সন্দেহজনক ব্যক্তি বা চলাচলের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানায় বিজেপি। ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা আপনাকে। মুন্সিগঞ্জের মুক্তারপুরের হাটে বড় লিচু কিনতে এসেছেন নানা অঞ্চলের পাইকাররা। ধলেশ্বরী তীরের এই হাটে চলছে জমজমাট বেচাকেনা। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মধুমাসের ভোরে কিন্তু এই লিচুর হাটে যে জমজমাট বেচা কিনা চলছে সেটি বলছেন তারা যে এই জ্যৈষ্ঠের যে এই শেষ সপ্তাহ সেই সময়টাই কিন্তু বোম্বে লিচু, যেই লিচুটিকে সবচেয়ে সুস্বাদু লিচু বলা হচ্ছে, এই লিচু বিক্রি হচ্ছে, ধুম বিক্রি হচ্ছে। তারা বলছেন যে গেল কাল থেকে কিন্তু এখন প্রায় প্রতি হাজারে 500 টাকা দর বেড়েছে এবং সেটি কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে। তবে তুলনামূলক গেল বছরের চাইতে এবছর লিচুর দর কম বলছেন তারা, যে উৎপাদন বেশি হওয়ার কারণেই দর কমেছে। তবে এইটি কিন্তু তারা বলছেন যে আরো 1 সপ্তাহ ধরে এই বোম্বে লিচু চলবে, যেটি দেখতে সুন্দর এবং খেতেও সুস্বাদু। এই বোম্বে লিচুর যে মৌসুম চলছে সেই মৌসুমে তারা বলছেন যে দিনাজপুর এলাকা থেকে এই লিচুটি বেশি আসছে এবং এই 1 সপ্তাহ পরে কিন্তু এই লিচু আর বাজারে পাওয়া যাবে না। এবং গেল কাল তারা বলছেন যে 2200 থেকে 2300 টাকা প্রতি হাজার লিচু কিন্তু এখানে পাইকারি বিক্রি হয়েছে, যেটি 2 টাকা 30 পয়সা পিস। 2900 থেকে 3200 টাকা হাজার বিক্রি হচ্ছে, যেটি 2 টাকা 90 পয়সা থেকে 3 টাকা 20 পয়সা দরে। এবং এগুলো কিন্তু এখান থেকে পাইকারি কিনে নিয়ে খুচরা বিক্রি হচ্ছে, সেটি মুন্সিগঞ্জের যেমন আশপাশের খুচরা বিক্রেতারা নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কিন্তু নারায়ণগঞ্জ থেকেও এসছেন, আশপাশের নানা অঞ্চলের যে আড়তদার রয়েছেন তারা কিন্তু আপনারা দেখছেন যে হাটটাকে
এই লিচু কিনছেন এবং এখানকার যে আড়তদার তারা বলছেন যে অন্তত তারা 22 লাখ থেকে 25 লাখ লিচু এখানে প্রতিদিন বিক্রি করেন। এবং এই যে এই লিচু যে আড়তদার তারা কিন্তু লিচু এই ক্যারেটে করে ভর্তি করে আসা হয়, ট্রাকে ভর্তি হয় এবং প্রতি ট্রাকে প্রায় 300-র বেশি, তারা বলছে 3000-এর বেশি ক্যারেট থাকে এবং সেখানে কিন্তু প্রতিটি ক্যারেটে 550 লিচু থাকে এবং এক একটি তারা যে আটি তৈরি করেন সেগুলোতে কিন্তু 50টি লিচু থাকে এবং লিচুর সাইজ আপনারা দেখছেন যে বড় আকারের লিচু কিন্তু এখন বাজারে। এবং এই লিচু যে আসে সেগুলো কিন্তু ট্রাকে করে নিয়ে আসা হয় এবং পুরো বাগান থেকে তুলে সরাসরি এখানে আনা হয় এবং তারা বলছেন যে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না। এবং এই লিচুর পরে কিন্তু কাঁঠালিয়া লিচু এবং চায়না 3 লিচু বাজারে আসবে, সেটিও কিন্তু তারা বলছেন যে এই যে আষাঢ়ের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে। তার মানে লিচুর যে অল্প সময়ের সিজন, সেই সিজনটি ঘিরে যে এখানকার লিচুর হাট, সেই হাট যে তারা বলছেন যে সেটি আরও অন্তত যে 2 সপ্তাহের মতো চলবে এবং সেই কাঁঠালিয়া লিচুর বা চায়না লিচুর মধ্য দিয়ে কিন্তু শেষ হবে। এবং এই যে বোম্বে লিচু যেটি এখন 3100 টাকা হাজারে বিক্রি হচ্ছে, কিন্তু শুরু হয়েছিল 700 টাকা সদরে। তো এই ছিল মুন্সিগঞ্জের লিচুর হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। কুড়িগ্রামের বিভিন্ন সবজির বাজারে বেড়েছে মৌসুমী সবজির সরবরাহ। বাজারে আমদানি বেড়ে যাওয়ায় ক্রেতা বিক্রেতাদের ভিড়ও বেড়েছে। জেলার বিভিন্ন হাট বাজারে বেগুন, টমেটো, শসা, করলা, ঢেঁড়স, কাঁচামরিচ সহ নানা ধরনের দেশি সবজি পাওয়া যাচ্ছে। কৃষকরা সরাসরি বাজারে সবজি নিয়ে আসায় বেড়েছে সরবরাহ। সবজির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কৃষকের দাবি উৎপাদন বেশি হয় অনেক ক্ষেত্রেই পাচ্ছেন না তারা কাঙ্ক্ষিত মূল্য। ভোরের সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে সিআইডির অভিযান, সাধারণ সম্পাদক অভিষেকের অফিসেও হানা, স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তের অংশ দাবি। রাজধানী থেকে 42টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ সাজুদ্দিন নামে একজনকে মিরপুর থেকে আটক করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে 3টি রাজধনেশ, 3টি চশমা পরা হনুমান, 13টি পাহাড়ি হলুদ কচ্ছপ, 12টি টিয়া পাখি সহ 3টি লজ্জাবতী বানর ও সজারু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে। প্রাথমিক তদন্তে জানা যায়, এর আগে কক্সবাজারের চকরিয়া বন বিভাগের অভিযানে গ্রেফতার হাদিস রহমানের স্ত্রী খুশি অনলাইনের মাধ্যমে চক্রটির কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করতেন। পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এই গোডাউন থেকে আমরা প্রায় 42টি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করেছি। হাদিস হচ্ছে পাহাড় থেকে সকল বন্যপ্রাণী নিয়ে আসে এই গোডাউনে রাখে। আর তার বউ হচ্ছে ইন্টারন্যাশনাল যে এই স্মাগলার যারা আছে, বন্যপ্রাণী পাচার চক্র আছে, তাদের সাথে সমন্বয় করে লিয়াজো মেনটেন করে এই জায়গা থেকে তারা বন্যপ্রাণীগুলো বিভিন্ন দেশে পাচার করে থাকে। তার ভাইগনাকে গ্রেপ্তার করেছি। শুধু ন্যাশনাল না, উনি ইন্টারন্যাশনাল একজন স্মাগলার, যিনি এই দেশের বন্যপ্রাণী পাচারের বড় একটা চক্র মেনটেন করে থাকেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি কর্তৃক দখল হওয়া 13 কিলোমিটার খাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বরপা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে জেলার পানি উন্নয়ন বোর্ড। এ সময় 13 কিলোমিটার খালের মধ্যে 7 কিলোমিটার অংশ 12টি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দখলমুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর খাল পুনরুদ্ধারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধার রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সাদুল্লাপুরের নলডাঙ্গা রেল স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা করছিলেন কেউ কেউ। স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একাধিকবার তাগিদ দেয়া হলেও তারা কোনো কর্ণপাত করেননি। অবশেষে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করায় পরিবারের 6 সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার বিকেলে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সহ হামলায় আহতরা। এ সময় তারা অভিযোগ করেন স্থানীয় সন্ত্রাসীরা বেশ কিছুদিন যাবৎ তাকে যৌন হয়রানি সহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের জানালে তারা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকজন মিলে গত 5 জুন দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে ওই পরিবারের ওপর হামলা চালায়। পিটিয়ে ও কুপিয়ে নারী সহ পরিবারটির 6 জনকে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা মামলা তুলে নিতে হত্যার হুমকি সহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেন ভুক্তভোগী ও তার পরিবার। ঝালকাঠিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। জেলা শহরের 7 স্থানকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বর্তমানে সদর সহ জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন 35 জন ডেঙ্গু রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 2 শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ জানিয়েছেন চিকিৎসকেরা। শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতায় পৌরসভার উদাসীনতাকে ডেঙ্গু ছড়িয়ে পড়ার কারণ হিসেবে অভিযোগ করছেন রোগী ও স্বজনরা। মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা সহ শহরের ওই 7 স্পটকে জরুরি ভিত্তিতে পরিচ্ছন্ন করতে পৌরসভাকে নির্দেশ দেন জেলা প্রশাসক। হটস্পট যেখান থেকে এটা হচ্ছে আসলে সেখানে কি নর্দমা অথবা কোথায় থেকে আসলে এটা উৎপত্তিটা বেশি হচ্ছে সেটা চিহ্নিত করা এবং সে অনুযায়ী একটি কম্বিং অপারেশন করে সেটাকে যাতে একেবারে নির্মূল করা। কারণ আপনারা জানেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আমরা সেই উদ্দেশ্যেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে একসাথে কাজ করব। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে। যদিও এর আগে এক সাক্ষাৎকারে হেলিকপ্টার ভূপাতিত হওয়া তেমন বড় কিছু নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে ইরানি ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সোমবার যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করে হামলার জবাব দেয়া হবে বলে জানান। যদিও পরে সুর নরম করে বলেন ঘটনাটি আসলে ততটা বড় কোনো বিষয় নয়। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের হরমোজগান প্রদেশের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন হেলিকপ্টারকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি ইরানের। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার পেছনে তেহরানের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর অতিরিক্ত উপস্থিতির কারণে যে চরম উত্তেজনা বিরাজ করছে তার ফলেই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। একই সঙ্গে জানান, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক জলসীমা নয়, বরং এটি ইরান ও ওমানের যৌথ সার্বভৌমত্বের অংশ। 21 নটিক্যাল মাইলের এই সংকীর্ণ জলপথের নিরাপত্তা ও নৌচলাচল নিয়ন্ত্রণের পূর্ণ আইনি অধিকার কেবল এই অঞ্চলের দেশগুলোরই রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি আগামী সপ্তাহে কিংবা কয়েক মাসের মধ্যে হতে পারে, তবে যুক্তরাষ্ট্রে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই চুক্তিটি সম্পন্ন হবে বলে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন ভ্যান্স। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালিয়েছে সিআইডি। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত চিঠিতে বিধায়কের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একই দিন দলের সাধারণ সম্পাদকের কার্যালয়েও চলে অভিযান। এমন পরিস্থিতির মধ্যেই চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গে নজিরবিহীন রাজনৈতিক সংকটে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে কলকাতার 30-এর বি হরিশ চ্যাটার্জি রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালায় সিআইডির একটি দল। তৃণমূল কর্মীরা গোয়েন্দাদের ভেতরে ঢুকতে বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। পরে মমতার বাড়িতে ঢুকে তল্লাশি চালায় সিআইডির সদস্যরা। একই দিনে দলের সাধারণ সম্পাদক অভিষেকের কার্যালয়েও অভিযান চালিয়েছে। এই স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য এবং আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য তারা দিল্লিতে আছে। সেটা জানার পরেও সিআইডি কেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের অনুপস্থিতিতে এলেন, এটাই বিস্ময়কর। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকারকে 80 জন বিধায়কের স্বাক্ষর সংবলিত চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই চিঠিতে স্বাক্ষর করেননি বলে দাবি করেন কয়েকজন বিধায়ক। জালিয়াতির অভিযোগ তুলে মামলা করেন বিধানসভার প্রধান সচিব। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই তৃণমূল নেত্রীর বাড়ি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ে অভিযান চালায় সিআইডি। এদিকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব সহ বেশ কয়েকজন বিরোধী বিধায়ক ও জনপ্রতিনিধি যোগ দিয়েছিলেন। গত কয়েকদিনে যেভাবে একের পর এক নেতা মমতার হাত ছাড়ছেন, তাতে দেবও কি একই পথে হাঁটছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। দলের এমন এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই বড় ধাক্কা খেয়েছেন তৃণমূলের আরেক দাপটে নেতা ও বিধাননগর পৌরসভার সাবেক চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলার সময় ক্ষুব্ধ জনতা তার দিকে ডিম, টমেটো ও গোবর ছুঁড়ে মারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। জার্মানিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাজধানী বার্লিনের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জার্মানি শাখা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় যুব দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শাখা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণে কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি থানার যুবদল রক্ত যারা একটা ছাত্র দলের সভাপতি ছিলাম। খেলার খবর। সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে ঋতুপর্ণার হাতে বিশেষ চেক তুলে দেন সরকার প্রধান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। 2025 সালে বিএনপির পক্ষ থেকে ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দেয়া হয় আর্থিক সহায়তা। এর আগে রাঙামাটিতে ঋতুপর্ণার সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন করে সময় সংবাদ। পরে বিষয়টি সরকারের নজরে আসলে আর্থিক অনুদান দেয়া হয় সাফজয়ী এ ফুটবলারকে। এবার বিশ্বকাপের খবর।
বিটিভি ও সময় টেলিভিশন সহ বেশ কিছু প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ফিফার সঙ্গে প্রায় 47 কোটি টাকার চুক্তি হয়েছে। এজন্য খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। স্যাটেলাইট টেলিভিশন, টেলিকম কোম্পানি, ওটিটি প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে ফিফার টাকা পরিশোধ করা হয়েছে। বিগ নিউজটা জানা গেছে আগেই, অবশেষে এলো রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা। এবারের ফুটবল বিশ্বকাপের আসর বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হবে সময় টেলিভিশনের পর্দায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ঘোষণা করা হয় ম্যাচ সম্প্রচার করতে যাওয়া প্ল্যাটফর্মগুলোর নাম। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা টি স্পোর্টস, সময় টিভি, টেলকো, যেগুলো গ্রামীণ ফোন, বাংলা লিংক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। কদিন আগেও ছিল অনিশ্চয়তা, দেশের ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল এবার আদৌ ফুটবল বিশ্বকাপ দেখা সম্ভব হবে কিনা। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিচ্ছে এমন খবরেও দূর হয়নি শঙ্কা। কেননা স্প্রিংবক এদেশে চুক্তির জন্য নাকি 200 কোটি টাকার মতো বড় অঙ্ক দাবি করেছিল, আর এত চড়া মূল্যে তা নিতে আগ্রহ দেখায়নি কেউই। শেষ পর্যন্ত ফিফার কাছে আত্মসমর্পণ করে সিঙ্গাপুরের কোম্পানি। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ সরকার, কনসোর্টিয়াম ও টেলিভিশন চ্যানেলগুলোর জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার। 2022 ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারে নাকি 100 কোটি টাকার মতো চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তৎকালীন কর্তা ব্যক্তিদের দুর্নীতির অভিযোগও বেশ আলোচিত। তবে এবার অর্থের পরিমাণ আগের চেয়ে অর্ধেকেরও কম। কোনো টাকা খরচ হচ্ছে না রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির। অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ফিফা বিশ্বকাপের 48 দলের মধ্যে বাংলাদেশ নেই, কিন্তু অংশগ্রহণকারী দেশগুলোর চেয়ে কোনো অংশে কম নয় এদেশের উন্মাদনা। শেষ পর্যন্ত সম্প্রচার জটিলতা কেটে যাওয়ায় তাই স্বস্তি ফিরেছে ফুটবল ভক্তদের মাঝে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে জমকালো আয়োজনে হয়ে গেল গালা নাইট। দেশের ফুটবলের 3 প্রজন্মের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় 2003 সালের সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলকে। বিশ্বকাপে অংশ নিয়ে 48 দেশের জার্সি নিয়ে হয়েছে ফ্যাশন শো। বিশ্বকাপের মধ্য দিয়ে দেশের ফুটবলাররা উজ্জীবিত হবেন বলে আশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বিশ্বমঞ্চে একদিন বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রত্যয় জামাল ভূঁইয়ার। এক ফ্রেমে 3 প্রজন্ম। স্বাধীন বাংলা ফুটবল দল 2003 সালে দেশের ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফের শিরোপা জয়ীদের সঙ্গে বর্তমান দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ, জিকো, মোরসালিনরা। এক ঝাঁক তারার আলো দেশের ফুটবলে বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব এলেই বাংলাদেশেও আছড়ে পড়ে ফুটবল উৎসবের ঢেউ। বড় পর্দায় খেলা দেখানো থেকে শুরু করে বর্ণিল সব আয়োজনের প্রতিযোগিতায় নেমে পড়েন সমর্থকরা। বিশ্বকাপের সে রং দেশের ফুটবলে ছড়িয়ে দিতে জমকালো আয়োজনে করা হয় ফুটবল ফিয়েস্তা। 2003 সালের সাবজয়ী ফুটবল দলের সদস্যদের দেওয়া হয় জমকালো সংবর্ধনা। অংশ নেয়া 48 দেশের জার্সি নিয়ে জমকালো ফ্যাশন শো আর মনোমুগ্ধকর আয়োজনে যেন আগমনী বার্তা দিয়ে গেল বিশ্বকাপ ফুটবলের। এমন আয়োজন দেশের ফুটবলারদেরও একদিন বিশ্বজয়ের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 3 প্রজন্মের খেলোয়াড়রা, ফুটবলার উপস্থিত ছিল। স্বাধীন বাংলা ফুটবল টিম, তার পরবর্তীতে আমরা ছিলাম, তার পরবর্তীতে বর্তমান জেনারেশন।
তা আমি মনে করি যে এই ধরনের একটি আয়োজন আমাদের ফ্যানদেরকে আরও অনেক বেশি মোটিভেট করবে এবং এই মোটিভেটের মাধ্যমে ইনশাল্লাহ আমার বাংলাদেশের ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে। সাবেক ও বর্তমান ফুটবলাররাও স্বপ্ন দেখেন একদিন বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। এইখানে আমার সাথে অনেক বড় ফুটবলার আছে যারা একটা বড় লেগাসি আছে, সো অফকোর্স আমার স্বপ্ন তো সেম, ওয়ান ডে আমি যখন আর ফুটবল খেলবো না ওই সময় আমার একটা লেগাসি থাকবে। বিশ্বকাপ ইটস গোনা বি গুড, অনেক নতুন টিম ঢুকছে ওয়ার্ল্ড কাপে, সো ইটস গোনা বি ভেরি এক্সাইটিং। নেক্সট যে সাফ যেটা হবে আমাদের যেভাবে এবার আমাদের ট্রফি ঘরে আনতে হবে, এটাই হচ্ছে আমাদের এখন নেক্সট টার্গেট আর কি। আমাদেরকে সম্মান দিল এবং ফুটবলটাকে আরও জাগ্রত করলো। আমি মনে করি যে এটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দ্বারা অনুপ্রাণিত হোক এবং তারাও ভালো খেলুক, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসুক। বিশ্বকাপের ম্যাচগুলো দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে বলেও জানান আয়োজকরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আলোচিত বিসিবি নির্বাচনের একদিন পরই বন্টন করা হলো স্ট্যান্ডিং কমিটি। গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসে দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। সভাপতি তামিম ইকবালের দায়িত্বে 2 বিভাগ, ওয়ার্কিং ও ফ্যাসিলিটি কমিটি। 2 ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ। টেন্ডার পারচেজ ও ফ্যাসিলিটি বিভাগ সামলাবেন তিনি। ইসরাফিল খসরুর দায়িত্বে ফাইন্যান্স আর মার্কেটিং পেয়েছেন মাসুদুজ্জামান। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি সামলাবেন আসিফ রাব্বানি। হোম অফ ক্রিকেটে একসঙ্গে 2 মহাযজ্ঞ। বাংলাদেশ অস্ট্রেলিয়া লড়াই এক পাশে, আরেক পাশে নতুন বোর্ডের মিটিং। নির্বাচনের একদিন পরই সভায় বসলো বোর্ডের নতুন কমিটি। ম্যাচের ফাঁকে সভায় বসায় হয়তো মিটিং হয়েছে সংক্ষিপ্ত। গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস কাউকে দেওয়া হয়নি। তামিম নিজের কাছে রেখেছেন ফ্যাসিলিটিস বিভাগ। বিপিএল ও গেম ডেভেলপমেন্ট সামলাবেন সহ সভাপতি ফাহিম সিনহা। মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানি। গ্রাউন্ডস ও এইচপি বিভাগে শানিয়ান তানিম। এইচ গ্রুপ ক্রিকেটে মিনহাজুল আবেদিন নান্নু। টুর্নামেন্ট কমিটিতে সিরাজ উদ্দিন আলমগীর। অ্যাডহক কমিটির মতোই নির্বাচিত বোর্ডে ফিনান্সের দায়িত্বে চেয়ারম্যান ইসরাফিল খসরু। সাইদ ইব্রাহিম আহমেদ পেয়েছেন 2 বিভাগ, তিনিও ছিলেন অ্যাডহক কমিটিতে। সেখানে পালন করেছেন টেন্ডার পারচেজ ও সিকিউরিটি বিভাগের দায়িত্ব। তার কার্যক্রমে সন্তুষ্ট হয়েই এই 2 কমিটিতে রাখা হয়েছে তাকে। মোহামেডান ক্লাবের অভিজ্ঞ সংগঠক মাসুদুজ্জামান পেয়েছেন মার্কেটিং বিভাগ। এই বিভাগে সহসভাপতি আসিফ রব্বানি। আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন ইয়াসির আব্বাস। দায়িত্ব নিয়েই নিজের ডিপার্টমেন্ট ঘুরে দেখলেন বোর্ড পরিচালক। অফিসের সুযোগ সুবিধা সম্পর্কে প্রথম দিনেই ধারণা নিলেন তিনি। আম্পায়ার্স বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ইয়াসির আব্বাসকে। সিসিডিএম এর চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়া মঈনউদ্দিন চৌধুরী। প্রবীণ ও প্রভাবশালী সংগঠক হিসেবে পরিচিত রফিকুল ইসলাম বাবুকে দেয়া হয়েছে নারী উইং। কমিটি বন্টন নিয়ে প্রথম সভা থেকেই শোনা গেছে অসন্তোষের গুঞ্জন। গুরুত্বপূর্ণ সভা শেষে ব্রিফিং হয়নি। প্রেস রিলিজ দিয়েই দায়িত্ব সেরেছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া এবার ফুটবল বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিলের অভিযোগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তীব্র ক্ষোভ আর অনিশ্চয়তার মধ্যেই আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত দল ও সমর্থকরা, ঠিক তখনই বড় ধাক্কা খেল ইরান। শেষ মুহূর্তে এসে দলটির সমর্থকদের জন্য ফিফা নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত 8% টিকিট বাতিল করা হয়েছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টিকিট প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়ানীতির চরম পরিপন্থী। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ইরান ফুটবল দলের ওপরেও। ম্যাচ শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বেস ক্যাম্প করতে না পেরে পাশের দেশ মেক্সিকোর তিওয়ানা শহরে নিজেদের সাময়িক আস্তানা বানাতে বাধ্য হয়েছে দলটি। এছাড়া ইরান ফুটবল দলের গুরুত্বপূর্ণ 13 জন কর্মকর্তাকে ভিসাও দেয়নি মার্কিন প্রশাসন।
এমন পরিস্থিতির মধ্যেই জি গ্রুপে থাকা ইরানকে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে তারা। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে এশিয়ার এই দলটি। আর 27 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ মানেই ফুটবল উৎসব আর উন্মাদনা, কিন্তু মেক্সিকো সিটিতে বিশ্বকাপের কাউন্টডাউন চলছে ভিন্ন সুরে। মাঠে বল গড়ানোর আগেই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, শেনবাউম সরকার বিশ্বকাপের চাকচিক্যের মাঝে গুম, নিখোঁজের ঘটনা এবং ভূমি দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে। বিশ্বকাপের আগে সাধারণত স্টেডিয়ামের বাইরে দেখা যায় সমর্থকদের জার্সি, পতাকা আর সেলফির ভিড়, কিন্তু মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের কাছে দেখা গেল অন্য দৃশ্য। হাতে প্ল্যাকার্ড, দেয়ালে নতুন স্লোগান আর মুখে ফিফা বিরোধী স্লোগান। স্থানীয় সময় রোববার রাজধানীর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে জড়ো হন বিশ্বকাপ বিরোধী কর্মীরা। তাদের অভিযোগ, 2026 বিশ্বকাপের ঝলমলে প্রচারণার আড়ালে সরকার গুম, নিখোঁজের ঘটনা এবং ভূমি দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা বিশ্বকাপের বিজ্ঞাপনগুলোকে যেন নিজেদের ক্যানভাস বানিয়ে ফেলেন। কোথাও 1,33,000 নিখোঁজ, আবার কোথাও উচ্ছেদের বিশ্বকাপ। যেন ফিফার মার্কেটিং টিম একটি পোস্টার বানালে প্রতিবাদকারীরা সঙ্গে সঙ্গে তার ফ্যাক্ট চেক সংস্করণ প্রকাশ করেছেন। মাঠে খেলার বল নয়, প্রতিবাদেও ছিল বলের ব্যবহার। তবে সেগুলোতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের মাথার অবয়বের ফুটবল। সেই সব বল নিয়ে জাগলিং করতে দেখা যায় এই বিক্ষোভকারীদের। দেখে মনে হচ্ছিল ফুটবলের ওয়ার্ম আপ চলছে, কিন্তু আসলে তা ছিল রাজনৈতিক ব্যঙ্গের এক অভিনব প্রদর্শনী। আমরা সরকারের তথাকথিত আনন্দমুখর অতিথিপরায়ণ বিশ্বকাপ উদযাপনের অংশ হতে চাই না। আমরা এমন একটি জনগোষ্ঠী যারা লুটপাটের শিকার, এবং এমন এক হস্তক্ষেপের মধ্যে বাস করছি যা ফিফার ঝলমলে প্রচারণা ও গণমাধ্যমের চাকচিক্যের আড়ালে ঢেকে রাখা হয়েছে। সব ধরনের উচ্ছেদ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত আছে এবং থাকবে। বিদেশি দর্শকদের সামনে মেক্সিকো সরকারের সব ধরনের অপকর্ম তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ এই বিশ্বকাপ বিরোধী আন্দোলন কর্মীরা। এ কারণেই 11 জুন উদ্বোধনী ম্যাচের আগে অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে শুরু হয়ে গেছে আরেক প্রতিযোগিতা। একদিকে বিশ্বকাপের উৎসব, অন্যদিকে প্রতিবাদের বিশ্বকাপ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বকাপে না থেকেও ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রাজধানী রোমে লেগেছে বিশ্বকাপের রং। নিজের দেশ না থাকায় সমর্থকদের মাঝে কিছুটা হতাশা থাকলেও বিশ্বকাপ দেখার প্রস্তুতি চলছে সবখানে। পর্দা উঠতে চলছে ফুটবল বিশ্বকাপের। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর মতো ইতালির রাজধানী রোমেও চলছে বিশ্বকাপ ঘিরে ব্যাপক আলোচনা, উত্তেজনা। তবে সেই আনন্দের মাঝেও রয়েছে কিছুটা আক্ষেপ। 4 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবারও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি। সাম্প্রতিক ব্যর্থতার ধারাবাহিকতায় এটি ইতালির টানা 3য় বিশ্বকাপ থেকে বঞ্চিত হবার ঘটনা। বিশ্বকাপ নিয়ে আলোচনা থেমে নেই রোমের অলিগলি কিংবা কফি শপগুলোতেও। ফুটবল প্রেমীরা বিভিন্ন দলের সম্ভাবনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে ইতালির জাতীয় দলের অনুপস্থিতি অনেককেই হতাশ করেছে। 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন একটি ফেভারিট দল ইতালি বিশ্বকাপে নেই, এই কারণে আসলে খেলারই নেই। তারপরও বিশ্বকাপ ফুটবল বলে যেহেতু কথা, অবশ্যই আনন্দের। দুঃখজনক এটাই যে এবার ইতালি বিশ্বকাপে নেই, এটার জন্য খুবই কষ্ট পেয়েছি। আশা করছি আমরা সবগুলো ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আমরা বাংলাদেশিরা যার যার পছন্দের দলকে সমর্থন করব। এইবারও বিশ্বকাপে ইতালি নেই, এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। তারপরও আমরা বিশ্বকাপ উপভোগ করব। ইতালিয়ান ফুটবল প্রেমীরাও হতাশা লুকাচ্ছেন না, তবে তারা মনে করেন এই সংকট থেকে উত্তরণের পথ রয়েছে। তরুণদের ফুটবলের প্রতি আরো বেশি সম্পৃক্ত করে ইতালি আবারও বিশ্বমঞ্চে ফিরতে পারে। আমি রোমের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি। আমি দুঃখিত এই বিশ্বকাপে ইতালি নেই। আমি মনে করি তরুণদের ফুটবলে যুক্ত করে নিলে আগামীতে অবশ্যই ইতালি বিশ্বকাপে ফিরতে সক্ষম হবে। 12 anni
12 বছর আগে আমরা বিশ্বকাপে খেলেছি। আমার কাছে এটা একটা লজ্জার বিষয়। আমি মনে করি যুবকদের ফুটবলে নিয়ে আসা উচিত, তবেই ইতালির ঐতিহ্য ফিরে আসতে পারে। একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত ইতালি 1934, 1938, 1982 এবং 2006 সালের বিশ্বকাপ জয় করেছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ বাছাই পর্বের বাধা পেরোতে না পারায় দেশটির ফুটবল কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের রোমাঞ্চ শুরু হতে যাচ্ছে ঠিকই, তবে ইতালির কোটি সমর্থকদের মতো রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অপেক্ষায় থাকবেন সেই দিনের, যেদিন আবার বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে আঞ্চলিকদের। শিউলি রোসা, সময় সংবাদ। ঝালকাঠিতে মোটরসাইকেল র্যালি করেছে আর্জেন্টাইন সমর্থকরা। রাজাপুরের কলেজ রোড এলাকা থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। এ সময় জার্সি পরে পতাকা হাতে নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। শোভাযাত্রায় আশেপাশের এলাকা থেকেও যোগ দেন সাধারণ মানুষ। পথচারীদের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ। বিশ্বকাপে প্রিয় দল ভালো খেলবে এমন প্রত্যাশা সবার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। ঢাকার 9,38,000 কোটি টাকা উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য। বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। জামিনে মুক্তির পর আবারও বেপরোয়া, চাপাতি সামুরাই দিয়ে ছিনতাই করে এলাকায় আতঙ্ক তৈরি। মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ্যাং লিডার আকাশ ফের পুলিশের জালে। রেকর্ড তাপমাত্রা, খরা ও অতিবৃষ্টি, চরম আবহাওয়ার পর এবার এল নিনো নিয়ে উদ্বেগ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও, নতুন রোগের প্রাদুর্ভাব ও মহামারীর শঙ্কা। মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণ। বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা তেহরানের। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি। সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্ত্ব বিক্রি করেই ফিফার টাকা পরিশোধ। খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। এই ছিল ভোরের সময়ের পর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিফা ইসলাম। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।